আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হওয়ার পর আমরা যে ফাইনাল পরীক্ষার যে সিলেবাসটা ছিল সেই সিলেবাস অনুযায়ী যেহেতু আমাদের ক্লাস শুরু করেছি, সেখানের মধ্যে আমরা ইউনিট 10 অলরেডি শেষ করে ফেলেছিলাম। গত ক্লাসে 9 থেকে একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইউনিট 8-এ চলে যাই। হ্যাঁ, আমরা যেহেতু পেছন থেকে আসতেছি, আমরা ইউনিট 8-এর লাস্ট লেসনটা থেকেই শুরু করি। তো ইউনিট 8-এর যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোই হচ্ছে মূলত তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই যদি আমরা কম্পারেটিভলি যে আমাদের ইউনিট 8, 9 এবং 10 যে তিনটা ইউনিট আছে, সেই তিনটাকে যদি আমরা কম্পারেটিভলি একটা তুলনা করি, সেই তিনটার মধ্যে দেখা যাবে যে ইউনিট 8 এবং ইউনিট 10 এই দুইটার ক্ষেত্রেই আমরা প্যাসেজগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া আমাদের উচিত হবে। তো আমরা ইউনিট 8-এর যে লেসন 3 সেটা নিয়ে আজকে আলোচনা করব। লেসন 4টা আমাদের যে লেক বৈকাল নিয়ে আছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা না করি, কেননা এটা চেয়েও আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইউনিট 8-এর লেসন 3টা, অর্থাৎ যেটা স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা। তো আমরা আজকে এটা নিয়েই আলোচনা করি, এরপর আস্তে আস্তে পেছনের দিকে যাব এবং সবার শেষে ইউনিট 8-এর যে লেসন 4 সেটা নিয়ে, অর্থাৎ লেক বৈকাল নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা প্রথমেই ইউনিট 8-এর লেসন 3 স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে আলোচনা করব। তাহলে স্ট্যাচু কথার অর্থ হচ্ছে মূর্তি, স্ট্যাচু কথার অর্থ হচ্ছে মূর্তি, আর লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। এখন স্বাধীনতার কিসের মূর্তি হয়? স্ট্যাচু অফ লিবার্টির ব্যাপারে তো আমরা সবাই জানি যে এটা একটা মূর্তি, যেটা কোথায় আছে? নিউ ইয়র্কের একটা আইল্যান্ডে আছে। কোন আইল্যান্ডে সেটা এখানে তোমাদের বইয়ে লেখা থাকবে, আমরা সেখান থেকে দেখব। আচ্ছা, এখন এই মূর্তিটাকে কেন স্ট্যাচু অফ লিবার্টি নাম দেওয়া হলো? বেসিক্যালি আমরা যখন প্যাসেজটা পড়বো, আমরা প্যাসেজটা পড়ার সময় দেখব যে এই যে স্ট্যাচুটা মূলত লিবার্টি, স্বাধীনতা, লিবারেশন, ইমানসিপেশন, এই জিনিসগুলোকে এটা তুলে ধরে। এই জিনিসগুলোকে হাইলাইট করার জন্য, এই জিনিসগুলোকে আমাদের সামনে তুলে ধরার জন্য এই স্ট্যাচু অফ লিবার্টিটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, সেই জন্য এটা নামকরণ করা হয়েছে স্ট্যাচু অফ লিবার্টি। দেখো, আমরা প্রথমে শুরু করি। The French sculptor Frederic Auguste Bartholdi was assigned to design and complete a sculpture যেটার নাম হচ্ছে Liberty Enlightening the World within 1876, so that it could be a gift for the Americans on the occasion of the 100th anniversary of the American Declaration of Independence. বিশাল লাইন। একজন ফ্রেঞ্চ স্কাল্পচার মানে হচ্ছে ভাস্কর্য শিল্পী, অর্থাৎ যে পাথরের মূর্তি তৈরি করে, পাথর খোদাই করে মূর্তি তৈরি করে অথবা পাথর দিয়ে মূর্তি বানায়, এই ধরনের ভাস্কর্য শিল্পী। এই ধরনের একজন স্কাল্পচার ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডি, ওনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, ওয়াজ অ্যাসাইন্ড, নিয়োজিত হয়েছিল, ওনার উপরে দায়িত্ব আরোপ করা হয়েছিল টু ডিজাইন করতে অ্যান্ড কমপ্লিট এ স্কাল্পচার, এবং কমপ্লিট করতে, শেষ করতে একটা স্কাল্পচার, একটা ভাস্কর্য, যেটার নাম হবে লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড উইদিন 1876, 1876 সালের মধ্যে এই কাজটা ওনাকে কমপ্লিট করার জন্য বলা হয়েছিল, সো দ্যাট যাতে করে ইট কুড বি এ গিফট ফর দ্য আমেরিকান, সেটা আমেরিকানদেরকে একটা গিফট হিসেবে দেওয়া যায়। কোন অকেশনে? অন দ্য অকেশন অফ দ্য 100th অ্যানিভার্সারি অফ দ্য আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আমেরিকানরা তাদের স্বাধীনতা ঘোষণার 100 বছর পূর্তি উপলক্ষে যেন 1876 সালে তাদেরকে এই মূর্তিটা গিফট করা যায়, সেই জন্য ফ্রেঞ্চ স্কাল্পচারকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। কে দিয়েছিল? ফ্রেঞ্চ গভর্নমেন্ট দিয়েছিল। ফ্রান্স মূলত এই মূর্তিটা আমেরিকানদেরকে গিফট করেছিল। দ্য স্ট্যাচু ওয়াজ এ জয়েন্ট ভেঞ্চার বিটুইন দ্য ইউএসএ অ্যান্ড ফ্রান্স। এই স্ট্যাচুটা ছিল ফ্রান্স এবং ইউএসএর মধ্যে একটা জয়েন্ট ভেঞ্চার মানে হচ্ছে কার্যক্রম বা কোনো একটা কর্মকাণ্ড, দোনোজনের একটা সম্মিলিত উদ্যোগ ছিল এই স্ট্যাচুটা। অ্যান্ড দ্য ফ্রেঞ্চ পিপল উড বিল্ড দ্য স্ট্যাচু অ্যান্ড অ্যাসেম্বল ইট ইন দ্য স্টেটস অ্যান্ড দ্য পিপল অফ দ্য ইউএসএ ওয়ার টু বিল্ড দ্য পেডেস্টাল ফর দ্য স্ট্যাচু। এটা যে শুধুমাত্র ফ্রান্সের লোকেরা গিফট করবে এবং সেজন্য ফ্রান্সের লোকেরাই যে এটা সব কিছু করবে, এই ধরনের কোনো কথা ছিল না। এখানে ফ্রেঞ্চ এবং ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটসের আমেরিকান যারা ছিল, তারা দুজনে মিলে কাজটা করেছিল। এবং কাজটা কীভাবে ভাগাভাগি হয়েছিল? ফ্রেঞ্চ পিপলরা কী করবে? স্ট্যাচুটা তৈরি করবে এবং তৈরি করে সেটাকে অ্যাসেম্বল করবে। অ্যাসেম্বল মানে হচ্ছে একত্রিত করা, সংযোজিত করা। অর্থাৎ স্ট্যাচুটা যখন বানানো হয়েছিল, স্ট্যাচুটা কিন্তু পুরোটা একসাথে গোটাটা বানানো হয় না, এটা ভাগে ভাগে, অর্থাৎ মাথা, হাত, পা, বডি, টর্চ, মাথার ক্রাউন, এগুলো সব আলাদা আলাদাভাবে বানানো হয়েছিল এবং পরবর্তীতে এগুলো সবগুলো এনে সেগুলোকে অ্যাসেম্বল করা হয়েছিল, একত্রিত করা হয়েছিল ইউনাইটেড স্টেটসে আনার পর।
তো এই বানানো এবং অ্যাসেম্বলের কাজটা কী করবে ফ্রেঞ্চরা, আর ইউনাইটেড স্টেটসের লোকদের কাজ কী হবে, তারা পেডেস্টালটা তৈরি করবে। পেডেস্টাল মানে হচ্ছে কি, যে ভিত্তিটা, অর্থাৎ মনে করো আমি যদি এখানে একটা স্ট্যাচু স্থাপন করতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা ভিত্তি তৈরি করে সেটার উপরে স্ট্যাচুটা স্থাপন করতে হবে। তো সেই ভিত্তিটা তৈরি করার দায়িত্ব ছিল কাদের উপর? সেই ভিত্তিটা তৈরি করার দায়িত্ব ছিল ইউএসের যে মানুষ, আমেরিকান যে মানুষ, তাদের উপর। Raising money for the pedestal was completed in August 1885. 1885 সালে তোমার এটার জন্য টাকা তোলা শেষ হয়েছিল। দ্য কনস্ট্রাকশন অফ দ্য পেডেস্টাল ওয়াজ ফিনিশড ইন এপ্রিল 1886 এবং 1886 সালে এই পেডেস্টালটা তৈরির কাজ শেষ হয়েছিল। দ্য ফ্রান্স কমপ্লিটেড দ্য স্ট্যাচু ইন জুলাই 1884। ফ্রান্সের লোকেরা 1884 সালের জুলাই মাসের মধ্যেই এই স্কাল্পচারটা তৈরি করে ফেলে। ইন দ্য মিন টাইম দে সেন্ট ইট টু নিউ ইয়র্ক অন বোর্ড দ্য ফ্রেঞ্চ ওয়ারশিপ ইজারা ইন 1885 এবং 84 সালে শেষ করার পর তারা ফ্রেঞ্চ একটা ওয়ারশিপ, ফ্রেঞ্চ একটা যুদ্ধ জাহাজে করে এই পুরো স্কাল্পচারটা ভাগ ভাগ করে সেটাকে ইউনাইটেড স্টেটসের দিকে শিপ করে দেয়। কত সালে? 1885 সালে। While transporting the statue, it was split into 350 pieces and packed in 214 crates. আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, আজানের পরে আমরা আবার আমাদের ক্লাসটা কন্টিনিউ করব। হ্যাঁ শিক্ষার্থীরা, আমাদের ব্রেকের পরে আমরা আবার ক্লাস শুরু করছি। তাহলে দেখো, the statue, while transporting the statue, it was split up into 350 pieces and packed in 214 crates. স্ট্যাচু, সমগ্র স্ট্যাচুটাকে প্রায় 350টা ভাগে ভাগ করা হয়েছিল এবং এরপর ভাগ করার পর সেটাকে 350টা ক্রেট মানে হচ্ছে কাঠের বাক্স, কাঠের বাক্সতে করে সেটাকে ট্রান্সপোর্ট করা হয়েছিল। এগুলো কত সালের ঘটনা? এটা হচ্ছে 1885 সালের ঘটনা। এখন তুমি বলতে পারো যে স্যার, প্যাসেজের শুরুতে আমাদেরকে বলা হইলো যে ফ্রেডরিক যে স্কাল্পচার ছিল, ফ্রেডরিক অগস্ট বার্থোল্ডি ফ্রেঞ্চ যে স্কাল্পচার ছিল, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 85 সালের মধ্যে এটা শেষ করার জন্য, 75 সালের মধ্যে, 76 সালের মধ্যে এটা শেষ করার জন্য, যাতে সেটা আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশনের 100 ইয়ারের সেলিব্রেশন হিসেবে দেয়া যায়। আমেরিকানরা তাদের ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করেছিল 1776 সালে, তাহলে 1876-এ তাদের 100 বছর পূর্ণ হতো। তাহলে কেন এই ডিলে? আচ্ছা, আর তাহলে কি ফ্রেডরিক অগস্ট বার্থোল্ডি উনি ডিলে করছিলেন? আসলে বার্থোল্ডি সবার প্রথমে তৈরি করেছিলেন টর্চের মাথাটা এবং এরপর তৈরি করেছিলেন ডান হাতটা, যে হাতে টর্চ বিয়ার করে। আমাদের যে স্ট্যাচুটায় দেখবা তোমরা একটা হাতের মধ্যে একটা টর্চ আছে, এখানে ছবিটা যখন তোমরা দেখবা তোমাদের বইয়ে, সেই হাতটা এবং মাথাটা উনি তৈরি করেছিলেন 1875 সালেই, ঠিক আছে। এবং সেই 75 থেকে 82 সাল পর্যন্ত এই দুইটা জিনিস এক্সিবিশনও হয়েছিল ইন্টারন্যাশনালি। তাহলে কেন এতদিন লাগলো? 76 সালে হওয়ার জিনিস কেন 86 সালে গিয়ে আমেরিকাতে পৌঁছাইলো? এটা পৌঁছানোর পিছনে কারণ হচ্ছিল তোমার আমেরিকানদের যে পেডেস্টাল তৈরি করার কথা ছিল, ফ্রেঞ্চরা তাদের স্ট্যাচু তৈরি করেই ফেলেছিল। যখন তারা দেখলো যে আমেরিকানদের ডিলে হচ্ছে, অর্থাৎ আমেরিকানরা যে পেডেস্টালটা অনেক বড়, তোমরা যদি ইন্টারনেটে অথবা কখনো স্ট্যাচু অফ লিবার্টির ছবি দেখো, আর কারো যদি সৌভাগ্য হয় সেখানে যাওয়ার, তাহলে তো আলহামদুলিল্লাহ, সেখানে দেখবে যে পেডেস্টালটা অনেক বড় এবং এই বড় পেডেস্টালটা তৈরি করার জন্য তাদের প্রচুর অর্থের প্রয়োজন ছিল, যে অর্থটা তখন আমেরিকা মাত্র নতুন উন্নত হচ্ছে, ডেভেলপড হচ্ছে, যার কারণে তাদের জন্য সেই অর্থটা তুলে আনা, ফান্ড রেজিংটা খুব বেশি ডিফিকাল্ট ছিল। এবং একটা সময় এসে 85 সাল পর্যন্ত, তারা 86 সালে যেই তাদের পেডেস্টালের কাজটা কমপ্লিট করেছিল, 85 সালের আগ পর্যন্ত, 84 সাল পর্যন্ত মনে হতো যে তারা পারবে না, তারা এই পেডেস্টালটা তৈরি করতে পারবে না, তাদের আর্থিক অবস্থা এতই খারাপ ছিল। তো পরবর্তীতে বিভিন্নভাবে বিভিন্ন ফান্ড রাইজিংয়ের মাধ্যমে এবং একজন ব্যক্তিগত কিছু উদ্যোগের কারণে পরবর্তীতে তারা পেডেস্টালটা তৈরি করতে সক্ষম হয় এবং তারা পেডেস্টাল তৈরি করার পরেই ফ্রান্স থেকে সেটাকে শিপ করে দেওয়া হয়, শিপে করে আমেরিকাতে পাঠানো হয়। আচ্ছা, তো এখন দেখো, ইট টুক 4 months টু পুট দ্য স্ট্যাচু টুগেদার অ্যান্ড প্লেস ইট ইন দ্য পেডেস্টাল। ঠিক আছে, স্ট্যাচুটাকে একত্রিত করতে, অ্যাসেম্বল করতে এবং সেটাকে পেডেস্টালে স্থাপন করতে
4 মাসেরও বেশি সময় লেগে গিয়েছিল। কেন এত সময় কেন লাগলো? তখন তো প্রযুক্তি এত বেশি উন্নত ছিল না, বা এত ভারী ভারী তখন বিভিন্ন কাজ করার যে উপকরণগুলো সেগুলোও ছিল না, তো যার কারণে তারা প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকার কারণে তখন এত সময় বেশি লেগেছিল। Thousands of people saw the unveiling ceremony of the Statue of Liberty on 28th October 1886. It was a centennial gift 10 years late. দেখো এখানেই বলে দিয়েছে, সেন্টেনিয়াল মানে হচ্ছে শতবর্ষ পূরণ, ঠিক আছে, এটা একটা শতবর্ষী পূরণের উপহার ছিল 10 বছর পরে, 76 সালের জায়গায় 86 সালে হয়েছিল। তবে হাজার হাজার মানুষ এই আনভেইলিং সিরেমনি, আনভেইল মানে হচ্ছে পর্দা উন্মোচন, পর্দা উন্মোচনের যে অনুষ্ঠানটা হয়েছিল সেই অনুষ্ঠানটা দেখেছিল কত সালে? 1886 সালের 28শে অক্টোবর। এখন এরপরে দেখো, দ্য ফ্রিডম, যেহেতু বলা হচ্ছে এটা স্বাধীনতার জন্য, এটা লিবার্টির একটা স্ট্যাচু, দ্য ফ্রিডম দ্যাট দ্য স্ট্যাচু স্ট্যান্ডস ফর ইজ নট স্টেশনারি। স্টেশনারি মানে হচ্ছে বস্তুগত, ঠিক আছে, যে এটা যে শুধুমাত্র ফ্রিডমটাকে বস্তুগতভাবেই উপস্থাপন করে সেটা নয়। দ্য ব্রোকেন চেইন র্যাপড অ্যারাউন্ড হার ফিট, যখন তোমরা স্ট্যাচুটা দেখবে যে সেটার পাশে, সেটার পায়ে একটা ব্রোকেন চেইন, অর্থাৎ একটা চেইন যেটা পেঁচানো কিন্তু সেটা এখন ভাঙা অবস্থায় আছে, সেটা কি প্রকাশ করে? স্টিকিং আউট ফ্রম দ্য রোব, ফ্রম দ্য বটম অফ আ রোব, যেটা তার রোব মানে হচ্ছে ঢিলে ঢালা আলখেল্লা, ঢিলে ঢালা পোশাক, তার পোশাকের ঠিক নিচ থেকে তার পায়ের সাথে আটকে আছে, সিম্বলাইজেস হার ফ্রি ফরওয়ার্ড মুভমেন্ট, সেটা সে যে ফ্রি এবং সে যে ফরওয়ার্ড একটা মুভমেন্ট করতেছে সেটার প্রতীক। অর্থাৎ একটা সময় মানুষ শৃঙ্খলিত ছিল, স্বাধীনতা শৃঙ্খলিত ছিল, স্বাধীনতা এক জায়গায় আবদ্ধ ছিল, সেই শৃঙ্খলা ভঙ্গ করে স্বাধীনতা যে এখন সামনের দিকে এগিয়ে যেতে পারবে, এটা তারই প্রতীক। কোনটা? তার পায়ের নিচে যে ব্রোকেন চেইনটা ছিল সেটা, যে সে এখন আর চেইনে আবদ্ধ নয়, তাকে আর আটকে রাখা সম্ভব নয়। এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড উইথ আ টর্চ, এবং সে তার হাতে একটা টর্চ নিয়ে যাচ্ছে, অর্থাৎ সে তার হাতে একটা টর্চের আলোয় সে পুরো পৃথিবীকে আলোকিত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই টর্চটা কি থেকে মুক্ত করতেছে? কিসের অন্ধকার দূর করতেছে? ফ্রি ফ্রম অপারেশন অ্যান্ড স্লেভারি। অপারেশন মানে হচ্ছে নির্যাতন, দমন, স্লেভারি মানে হচ্ছে দাসত্ব। আমেরিকা সবচেয়ে বেশি ভুগছে এই দাসত্ব প্রথার কারণে, তো সেই দাসত্ব প্রথা মানুষকে শৃঙ্খলিত করে রাখতো, দাসত্বের কারণে মানুষ শৃঙ্খলিত হয়ে থাকতো এবং অপ্রেসড হয়ে থাকতো, মানুষকে চাপিয়ে রাখা হতো, দমিয়ে রাখা হতো। সে অপারেশন এবং যে শৃঙ্খলিত অবস্থা সেটা থেকে, স্লেভারি থেকে আমেরিকা যে মুক্তি পাইছে, এবং মুক্তি পেয়ে সে যে এখন এগুলো দূর করে স্বাধীনভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমেরিকা যে স্বাধীনভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই জিনিসটারই প্রতীক হচ্ছে এই তার পায়ের নিচে ভাঙা চেইনটা এবং তার হাতের মশালটা। The statue's original torch was the first part constructed in 1876. তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে এই টর্চ যেটা, সেটাই হচ্ছে সবচেয়ে প্রথম অংশ যেটা তৈরি করা হয়েছিল, এবং সেটা তৈরি করেছিল কত? 1876 সালে। It was replaced by a new copper torch covered in 24 karat gold leaf in 1984, এবং 1984 সালে পুরাতন যে পুরাতন যে টর্চটা ছিল তোমার, সেই টর্চটাকে রিপ্লেস করেছিল নতুন একটা কপারের টর্চ, কপার দিয়ে তৈরি একটা টর্চ, যেটা আবার যেটার উপরে 24 ক্যারেট গোল্ডের স্বর্ণের পাতা দিয়ে সেটাকে ঢেকে দেওয়া, অর্থাৎ স্বর্ণের তৈরি, আমরা সোজা ভাষায় বলতে পারি স্বর্ণের একটা টর্চ এখন সেটার হাতে আছে। এবং এই স্বর্ণের টর্চটা রিপ্লেস করা হয়েছিল কত সালে? 1984 সালে। দ্য টর্চ ইজ লাইটেড বাই ফ্লাড লাইট অ্যাট নাইট, এবং রাতের বেলা টর্চটাকে ফ্লাড লাইট দিয়ে, ফ্লাড লাইট হচ্ছে বড় বড় যে লাইটগুলো খুব পাওয়ারফুল আলো দেয়, এরকম ফ্লাড লাইট দিয়ে টর্চটাকে আলোকিত করে রাখা হয় রাতের বেলা। দ্য অরিজিনাল টর্চ ইজ কারেন্টলি লোকেটেড ইন দ্য লবি অফ দ্য মনুমেন্ট। যে মনুমেন্টটা আছে, অর্থাৎ যে স্মৃতিস্তম্ভটা, অর্থাৎ এই যে স্ট্যাচুটা, সেই স্ট্যাচুটার যে লবি আছে, নিচে একটা লবি আছে যেখানে খোলা জায়গার মতো, অডিটোরিয়ামের মতো, সেই লবিতে পুরাতন টর্চটা রেখে দেওয়া আছে। অ্যাক্সেস টু দ্য টর্চ হ্যাজ বিন ক্লোজড সিন্স 1916, অর্থাৎ 1916 সাল পর্যন্ত মানুষ সেই টর্চটা দেখতে পারতো, সেই টর্চটার কাছে গিয়ে সেটা দেখতে পারতো, কিন্তু 1916 সালের পর সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই টর্চটা কাউকে দেখতে দেওয়া হয় না। ফ্রম 24th October 2011, 2011 সালের 28শে অক্টোবর থেকে কি হলো? অন হার 125th অ্যানিভার্সারি, তার 125 বছর বর্ষপূর্তি অনুষ্ঠানে দ্য স্ট্যাচু অফ লিবার্টি ওয়াজ অলসো নেমড লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
এটা আগে নাম ছিল কি লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড, এখন সেটার নাম হয়ে গেছে লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ এটার সাথে ইন্টারনেটের একটা কানেকশন যুক্ত হয়েছে। কিভাবে? দ্য ক্রেডিট গোজ টু এ সিরিজ অফ নিউ ওয়েব ক্যাম্পস প্লেসড অ্যারাউন্ড হার টর্চ। এই ক্রেডিটটা পুরোটাই যায় হচ্ছে তার যে টর্চটা, সেই টর্চটার আশেপাশে চারিদিকে কতগুলো ওয়েব ক্যাম্প প্লেস করা হয়েছে। সেভারাল অ্যামেজিং ভিউজ উইল জাস্ট বি এ ক্লিক অফ মাউস অ্যাওয়ে। তোমরা বাসায় বসেই জাস্ট মাউসে একটা ক্লিক করে সেই ওয়েব ক্যাম্প দিয়ে অসাধারণ কিছু ভিউ চাইলে দেখতে পারবে, সেগুলো লাইভ দেখা যায়। অর্থাৎ তুমি এখনও তোমার বাসায় বসে যদি তুমি স্ট্যাচু অফ লিবার্টির যে লাইভ ওয়েব ক্যামের যে ফিড, সেখানে যদি তুমি ব্রাউজ করে সেখানে যাও এবং দেখতে চাও, তাহলে তুমি একদম ইজিলি ওই স্ট্যাচু অফ লিবার্টিতে এখন লিবার্টির যে ক্যামেরাগুলো সেগুলো দিয়ে কী কী দেখাচ্ছে সেই জিনিসটা তোমরা দেখতে পারবে। আচ্ছা, অন ক্লিয়ার ডেজ, পরিষ্কার দিনে, অর্থাৎ যখন মেঘ থাকে না, মেঘ পরিষ্কার দিনে, পরিষ্কার আকাশের দিনে, 3 ক্যামেরাস প্রোভাইড আনঅবস্ট্রাক্টেড ভিউজ অফ সিনস ফার অ্যান্ড নিয়ার। দূরের এবং কাছের আনঅবস্ট্রাক্টেড, অর্থাৎ কোনো বাধাহীন, কোনো বিরতিহীন কতগুলো সিন তোমরা দেখতে পারবে, এখানে দেখা যায় 3টা ক্যামেরার মাধ্যমে। দ্য রিমেইনিং 2 cameras provide an ultra-wide angle interactive view of the famous golden torch. 2 cameras provide an ultra-wide angle interactive view of the famous torch. অর্থাৎ 2টা ক্যামেরা দিয়ে আবার এই যে ফেমাস যে টর্চটা, ঠিক আছে, সেই টর্চটারও কিছু ভিডিও দেখা যায় ওয়াইড অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ প্রশস্তভাবে পুরো টর্চটাকে তোমরা দেখতে পাবে। দ্য রিমেইনিং ক্যামেরাস লুক ডাউনওয়ার্ডস টুয়ার্ডস দ্য ক্রাউন অফ দ্য স্ট্যাচু অফ লিবার্টি, হার ফেস অ্যান্ড দ্য ট্যাবলেট শি ইজ হোল্ডিং। এবং অন্যান্য যে ক্যামেরাগুলো আছে সেগুলোর কোনোটা একদম নিচের দিকে তার পা পর্যন্ত দেখাচ্ছে, অথবা কোনোটা দিয়ে তার হাতে যে ট্যাবলেটটা আছে অর্থাৎ বইয়ের মতো একটা আছে সেটা দেখাচ্ছে, অথবা তার ফেস, তার মুখটা দেখাচ্ছে, অথবা তার ক্রাউন, মাথার যে মুকুটটা সেই মুকুটটা দেখাচ্ছে। এরকম কোনো না কোনো কিছুর একটা ভিউ সেখানে দেখা যাচ্ছে এক একটা ক্যামেরায়। সো এ পারসন ক্যান হ্যাভ অ্যাক্সেস টু দ্য ওয়েব লাইভ ফিড অফ দ্য স্ট্যাচু অফ লিবার্টি ফ্রম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সেজন্য যেটা বললাম যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো একজন ব্যক্তি চাইলেই এই স্ট্যাচু অফ লিবার্টির যে ওয়েব ক্যামগুলো, সেই ওয়েব ক্যামগুলোর যে লাইভ ফিড, সেই লাইভ ফিডে অ্যাক্সেস করতে পারে, সেই লাইভ ফিড দেখতে পারে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের পুরো স্ট্যাচু অফ লিবার্টির যে প্যারাগ্রাফটা ছিল সেটা। তাহলে দেখো, প্রথমে স্ট্যাচু অফ লিবার্টিটা শুধুমাত্র স্বাধীনতা প্রকাশ করতো, এবং সেই স্বাধীনতা থেকে মানুষ যে এখন অপারেশন থেকে মুক্ত, মানুষ যে এখন স্লেভারি থেকে মুক্ত, এই জিনিসগুলো স্ট্যাচু অফ লিবার্টি আমাদেরকে প্রমাণ করে দিছে কিভাবে। এবং সে যে শিক্ষার আলোয়, এখানে আরেকটা জিনিস আমাদের বইয়ে মিস গেছে বলতে এটা আগের যে প্যাসেজটা ছিল, অর্থাৎ তোমাদের বই নতুন করে ডিজাইন করার পর এই বইয়ের প্যাসেজটায় হয়তো সেই কথাগুলো মিসিং গেছে, বাট আগের বইটা ছিল, সেটা হচ্ছে কি তার হাতে যে বইটা, সেটা হচ্ছে সে মূলত শিক্ষার আলোয়, সুশিক্ষার আলোয় পুরো পৃথিবীকে আলোকিত করতে চায়। সেই ব্যাপারটাও কিন্তু তার হাতের বইটা রিফ্লেক্ট করে, তার হাতের বইটা সিম্বলাইজ করে। তাহলে সে স্লেভারি থেকে মানুষের মুক্তি নির্দেশ করে, সে অপারেশন থেকে মানুষের মুক্তি নির্দেশ করে, সে শিক্ষার আলোয় মানুষকে আলোকিত হওয়ার জন্য নির্দেশ করে। এই সব কিছুর মাধ্যমেই সে মানুষের যে প্রকৃত স্বাধীনতা, সেই স্বাধীনতাকে সিম্বলাইজ করে, এবং যার কারণেই এটার নাম হয়েছে স্ট্যাচু অফ লিবার্টি। এবং 2011 সালে এসে এটার মধ্যে আধুনিক প্রযুক্তিগুলো যোগ করা হয়েছিল। এখানে তোমাদেরকে আরেকটা খুব মজার একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে তোমরা আইফেল টাওয়ারের নাম তো শুনছো, ফ্রান্সের প্যারিসে যে আইফেল টাওয়ার আছে বিশ্ববিখ্যাত, সে আইফেল টাওয়ার যে ডিজাইন করেছিল তার কি নাম ছিল? গুস্তাভো আইফেল। সে গুস্তাভো আইফেলই কিন্তু এই যে আমাদের স্ট্যাচু অফ লিবার্টি, সে স্ট্যাচু অফ লিবার্টির যে ফ্রেমওয়ার্কটা, আয়রন যে ফ্রেমওয়ার্কটা, সেই ফ্রেমওয়ার্কটা করেছিল, ঠিক আছে। ফ্রেডরিক অগস্ট বার্থোল্ডি সে ডিজাইন করেছিল, তবে ডিজাইন করার পর সেটাকে অ্যাসেম্বল করার জন্য, সেই ডিজাইনটাকে একটা বাস্তবিক রূপ দেওয়ার জন্য, সেটাকে একটা ম্যাটেরিয়ালাইজ করার জন্য যে একটা ফ্রেমওয়ার্কের প্রয়োজন ছিল, সেই ফ্রেমওয়ার্কটা কে করেছিল? গুস্তাভো আইফেল। এটা তোমরা জেনে রাখবে। আচ্ছা, তাহলে এবার আসো আমরা নিচে কতগুলো কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো একটু দেখি। On what occasion did the French government give the Statue of Liberty to the USA? স্ট্যাচু অফ লিবার্টিটা কোন অকেশনটায় ফ্রেঞ্চ গভর্নমেন্ট ইউএসএকে দিতে চেয়েছিল? তাহলে দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট wanted to give the Statue of Liberty to the USA on the occasion of 100 year of their ইন্ডিপেন্ডেন্স, অথবা সেলিব্রেশন অফ 100 ইয়ার অফ দেয়ার ইন্ডিপেন্ডেন্স। তাদের স্বাধীনতার 100 বছর সেলিব্রেট করার জন্য তাদেরকে এই গিফটটা দিয়েছিল। আর পরে আরেকটা লাইন লিখে দিও যে ইট ওয়াজ এ জয়েন্ট ভেঞ্চার বাই দ্য ফ্রেঞ্চ অ্যান্ড আমেরিকান পিপল। হোয়েন ডিড শি রিচ হার ডেস্টিনেশন? সে কখন তার ডেস্টিনেশন রিচ করে? তাহলে তোমরা বলতে এটা কখন তার ডেস্টিনেশন রিচ করে, দেখো কি বলা ছিল 1886-এ।
1885 তাহলে ইট রিচড ইটস ডেস্টিনেশন ইন 1885 ঠিক আছে। এরপর তোমরা চাইলে আরও একটা কথা লিখতে পারো যে দো ইট ওয়াজ সাপোজ টু বি গিভেন অন 1876 অন দ্য 100th year অফ দ্য ডিক্লারেশন অফ আমেরিকানস ইন্ডিপেন্ডেন্স বাট ডিউ টু সাম রিজনস it was 10 years it was 10 years later when the gift was actually sent. আচ্ছা, how was she transported? তাহলে for transportation she was broken. স্ট্যাচু অফ লিবার্টিতে একটা মহিলা থাকে, সেজন্য এটাকে she বলা হয়। she was broken into 350 small pieces, তাই না? হ্যাঁ, 350 small pieces and was যেহেতু she was packed into কয়টা ক্রেটে ছিল? 214 ক্রেটস, ঠিক আছে। অ্যান্ড এ ফ্রেঞ্চ ওয়ার শিপ ইজারা ক্যারিড হার টু দ্য ইউএসএ এবং একটা ফ্রেঞ্চ ওয়ারশিপ ইজারা তাকে ইউএসএ পর্যন্ত ক্যারি করে নিয়ে যায়। হাউ হ্যাজ নিউ টেকনোলজি মেড ইট পসিবল ফর পিপল টু সি দ্য স্ট্যাচু ফ্রম এনিওয়ার দে আর? তাহলে এই যে এটা একদম এখান থেকেই তোমরা হুবহু লিখে দিতে পারো যে ফ্রম 28 October 2011 অন হার 125th anniversary the Statue of Liberty was also named Liberty, enlightening the World Wide Web. The credit goes to a series of new webcams placed around her torch. এই পর্যন্ত লিখে এরপর সেন্টেন্সটাও লিখো, several amazing views will just be a click of mouse away. এটা পর্যন্ত লিখে এবার সবার লাস্টের লাইনটা লিখে দাও। So a person can have access to the webcams live feed of the Statue of Liberty from anywhere in the world. এই কথাগুলো লিখে দিলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে। এবং সবার লাস্টে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য এক্সপ্রেশন এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড? সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং সবচেয়ে বেশি আমার স্টুডেন্টরা যে প্রশ্নটাই ভুল করে থাকে সেটা তোমাকে বলছে যে কিভাবে এই এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড এই কথাটা দিয়ে তুমি কি বুঝো? তাহলে এই কথাটা দিয়ে আমি বুঝি যে স্ট্যাচুটা পুরো পৃথিবীকে আলোকিত করে, এনলাইটেন করে। কিসের আলোয় এবং তার আলোতে কি দূরীভূত হয়, ঠিক আছে। তাহলে দ্য স্ট্যাচু অফ লিবার্টি enlightens the world with the light of liberation and education. The Statue of Liberty enlightens the world with the light of liberation and education, ঠিক আছে। and she dispel মানে হচ্ছে দূরীভূত করে দেওয়া, and she dispels the darkness of oppression and slavery এবং অপারেশনের যে ডার্কনেস, যে অন্ধকার, সেই অন্ধকার আধার কে দূর করে দিয়ে সে কি করে? শিক্ষার এবং লিবার্টি, স্বাধীনতার যে আলো, লাইট, সেটা দিয়ে পুরো পৃথিবীকে এনলাইটেন করে। এখানে 5টা নমুনা কোশ্চেন দেওয়া ছিল। এগুলো ছাড়াও তোমাদের যে বিভিন্ন প্র্যাকটিসের বই আছে অথবা যে টেস্ট পেপারসগুলো আছে সেখানেও তোমরা আরও বেশ কিছু কোশ্চেন দেখতে পাবে। সেই কোশ্চেনগুলোও তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, কেননা কোন কোশ্চেনটা আসবে সেটা তো আর কেউ জানে না, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। যে মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার থাকে সেগুলো তোমরা এক্সারসাইজ বুকটা থেকে দেখে নিবে, কেননা সেটা তো তোমাদেরকে এখানে বলা সম্ভব নয়। এখান থেকে যদি শূন্যস্থান আসে সেই শূন্যস্থানের জন্য তোমরা একটু শূন্যস্থানগুলো প্র্যাকটিস করে নিবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।